আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এবং এই অধ্যায়ের আমরা টাইপ 3-র এমসিকিউগুলো আলোচনা করে ফেলেছিলাম। আমরা এখন আলোচনা করব টাইপ 4। টাইপ 4-এ আসলে আমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের যেই পার্থক্যগুলো রয়েছে, প্রয়োজনীয়তা রয়েছে, এগুলোর যে প্রভাব রয়েছে এবং বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এই টপিকগুলো আমরা আলোচনা করব। আমাদের এই বইয়ের 47 থেকে 63 নম্বর এমসিকিউ, এগুলো সবই কিন্তু আমাদের টাইপ 4-এর অন্তর্ভুক্ত। আমরা কথা না বাড়িয়ে আলোচনার দিকে চলে যাই। আমাদের 47 নম্বর প্রশ্নে বলেছে কোনটি অন্য তিনটি হতে ভিন্ন। আচ্ছা, ভিন্নতা কোন দিক থেকে একটু দেখো। শিক্ষানবিশ ভাতা, এটা আমাদের জন্য একটা ব্যয়। তারপরে বিমা সালামি, এইটাও আমাদের জন্য একটা ব্যয়। শিক্ষানবিশ সেলামি, এইটা আমাদের জন্য একটা আয়। খাজনা ও কর, এটা আমাদের জন্য একটা ব্যয়। এখন তোমরাই এটা আইডেন্টিফাই করতে পারবা কোনটা আসলে আলাদা। খেয়াল করে দেখো, শিক্ষানবিশ ভাতা, বিমা সালামি, খাজনা ও কর, তিনটাই কিন্তু আমার জন্য ব্যয়। তার মানে এই তিনটা একই জাতীয় লেনদেন, একই টাইপের জিনিস। এই তিনটা থেকে ভিন্ন চাইছে, তাহলে তিনটা থেকে ভিন্ন কি? এই শিক্ষানবিশ সেলামি, এটা এই তিনটা থেকে ভিন্ন। এবং এটা কিন্তু দেখো তুমি অনেক বছর কিন্তু এটা বোর্ডে আসছে। তো এই আমাদের এই বইতে আমাদের যেই বইটা আছে, এই এমসিকিউ বইটাতে আসলে তুমি যতগুলো এমসিকিউ পাবা সবগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। আসলে তুমি যে কোনো একটা এমসিকিউ ফেলে দিবা, আচ্ছা যে না ভাই এটা না করি, এটা তো না করলে হবে, এরকম কোনো এমসিকিউ নেই। প্রত্যেকটা এমসিকিউ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, 48 নম্বর প্রশ্নে বলেছে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হলে কোনটি নির্ণয়ে ভুল হবে। খেয়াল করো কি বলছে, মুনাফা জাতীয় ব্যয়কে, ভাইয়া মুনাফা জাতীয় ব্যয় এইটা মূলত সম্পত্তি উৎপাদন করে, অর্থাৎ সম্পত্তিকে ইন্ডিকেট করে। আমি মুনাফা জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় করেছি মানে আমি আসলে সম্পত্তি অর্জন করেছি। এখন আমি কোনো একটা মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়, অর্থাৎ কোনো একটা সম্পত্তিকে আমি শুধুমাত্র ব্যয় হিসাবে দেখাইলাম, তাহলে কোনটা লিপিবদ্ধ মানে কোনটা নির্ণয়ে ভুল হবে? নির্ণয়ে ভুল হবে দুইটা। কি ভুল হবে? আমি যেহেতু সম্পত্তিকে সম্পত্তি হিসাবে লিখি নাই, তার মানে সম্পদ নির্ণয় করাতে ভুল হবে। আমি যেহেতু সম্পত্তিকে সম্পদ হিসাবে না লিখে ব্যয় হিসাবে লিখছি, তাহলে ব্যয় হিসাবেও ভুল হবে। এবং যদি আমার ব্যয় হিসাবে ভুল হয়, তাহলে আমার মুনাফা নির্ণয় করাতেও ভুল হবে। তাইলে আমাদের এখানে আলটিমেটলি উত্তর আছে কি? মুনাফা। তাইলে আমাদের উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হবে হচ্ছে মুনাফা। দেখো আমার কিন্তু প্রভাব ফেলতেছে কিসে? ব্যয়ের মধ্যে। ব্যয়ের পরিমাণটা একটা ভুল পরিমাণ বের হচ্ছে, বা ব্যয়ের পরিমাণটা আসলে সঠিক বের হচ্ছে না, তাই না? এখন ব্যয়টা কারে প্রভাবিত করে? ব্যয়টা গিয়ে আমার প্রভাবিত করে হচ্ছে মুনাফার পরিমাণকে, কারণ আয়ের থেকে ব্যয়ের পরিমাণ বাদ দিলেই তো মুনাফা বেরোয়, তাই না? তো ব্যয়ের কাজ আসলে যত জায়গাতে আছে সব জায়গাতে এই জিনিসটা একটা এফেক্ট কিন্তু ফেলবে। আচ্ছা, এরপরে 49 নম্বর প্রশ্নটা যদি দেখি, আর্থিক অবস্থার বিবরণী পূর্বে কি নামে পরিচিত ছিল? আর্থিক অবস্থার বিবরণী আমাদের পূর্বে উদ্ধৃত্তপত্র নামে পরিচিত ছিল। এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন, এটা একটা মুখস্থ বিদ্যা বলা যায় আর কি। আচ্ছা, আর্থিক বিবরণীতে মূলধন জাতীয় ব্যয়কে দেখানো হয় সম্পদ হিসাবে, কারণ আমরা আগের টাইপগুলোতে শিখে আসছি মূলধন জাতীয় ব্যয় এটা আমার প্রতিষ্ঠানের সম্পত্তি উৎপাদন করে। মূলধন জাতীয় ব্যয় এর ফলে আমার প্রতিষ্ঠানের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায়, এটা আমি সম্পদ হিসাবেই দেখাবো, তাই না? তো এটা আমি আমার আর্থিক বিবরণীতে সম্পত্তি পাশে দেখাই। আচ্ছা, 50-এর পরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 51-তে। 51 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখব। 51 নম্বর প্রশ্নে আমাকে বলেছে বিজ্ঞাপন খরচ। 51 নম্বর প্রশ্নে বলেছে বিজ্ঞাপন খরচ 10,000 টাকা এবং বিনামূল্যে পণ্য বিতরণ 6,000 টাকা। বিজ্ঞাপন খরচ 4 বছরের জন্য প্রদান করা হলে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ কত? খেয়াল করে দেখো, আমার বিজ্ঞাপন খরচ কত টাকা ভাইয়া? এই বিজ্ঞাপন খরচ আমার 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। ওকে, ভালো কথা, এতটুকু আমি বুঝলাম। এই বিজ্ঞাপন খরচটা আমি করছি কয় বছরের জন্য? এই বিজ্ঞাপন খরচটা আমি করছি হচ্ছে তোমার
4 বছরের জন্য। আমি 6000 টাকার পণ্য আবার বিনামূল্যেও বিতরণ করছি, তাই না? তাহলে আমি আগে মোট বিজ্ঞাপন বাবদ খরচের পরিমাণ যদি বের করতে চাই, তাহলে ভাই 10,000 যোগ হচ্ছে 6,000, এই মোট 16,000 টাকা আমি বিজ্ঞাপন বাবদ খরচ করছি, তাই না? আচ্ছা, 16,000 টাকা আমি কয় বছরের জন্য দিছি ভাইয়া? এই 16,000 টাকা আমি দিছি 4 বছরের জন্য। তাইলে 1 বছরের জন্য আমি দিছি কত টাকা? 1 বছরের জন্য আমি দিছি 4,000 টাকা, তাই না? আমাকে কি বলছে যে বিজ্ঞাপন খরচ 4 বছরের জন্য হলে বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো। বিলম্বিত বিজ্ঞাপন মানে হচ্ছে অগ্রিম বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন মানে কি? অগ্রিম বিজ্ঞাপন। এখন তুমি নিজে চিন্তা করো ভাই, আমি বিজ্ঞাপন বাবদ সর্বমোট 16,000 টাকা খরচ করছি। আমি বিজ্ঞাপন বাবদ সর্বমোট কত টাকা খরচ করছি? 16,000 টাকা খরচ করছি। এই 16,000 টাকার মধ্যে 4,000 টাকা আমার চলতি বছরের জন্য খরচ হয়ে গেছে। তাইলে ভাইয়া বাকি যেই 12,000 টাকা আছে এইটা কি আমার জন্য অগ্রিম না? এই বাকি যে 12,000 টাকা আছে এটা কি আমার জন্য অগ্রিম না? অগ্রিম বিজ্ঞাপনকেই আমরা বিলম্বিত বিজ্ঞাপন বলি। অগ্রিম বিজ্ঞাপনকে আমরা কি বলি? বিলম্বিত বিজ্ঞাপন বলি। তাহলে এটার উত্তর কি? উত্তর হচ্ছে ক। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ। ভাইয়া মনে রাখবা, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি কি থাকতে পারে? ভাইয়া বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি কি হইতে পারে? তার আমি একটু লিখে দেই তোমাদেরকে। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নাম্বার 1 হইতে পারে সেটা একটা বিলম্বিত বিজ্ঞাপন হইতে পারে। ওইটা কি? একটা বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটা হচ্ছে কি? ব্যবসায় স্থানান্তর ব্যয়। ব্যবসায় স্থানান্তর ব্যয়। এরপরে আমাদের এটা হইতে পারে নতুন পণ্যের গবেষণা। নতুন পণ্যের গবেষণা ব্যয়। সচরাচর এই তিনটাই আমরা সবসময় পাবো। আরেকটা লেনদেনকে ইদানিং একটু মাঝে মাঝে দেখা যায়, সেটা হচ্ছে প্রাথমিক খরচ। প্রাথমিক খরচ তুমি এখন খুঁজে নাও এই চারটার মধ্যে কোনটা আছে। এই চারটার মধ্যে কোনটা আছে? গ নাম্বারটা আছে, পণ্য তৈরির গবেষণা ব্যয়। পণ্য তৈরির গবেষণা বা নিরীক্ষা ব্যয় থাকলো আমরা নিতাম আর কি। তাহলে আমাদের 52 উত্তর কত? 52 উত্তর হচ্ছে গ। 53তে বলেছে কোনটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়? আবার একই প্রশ্ন, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। ভাই খেয়াল করে দেখো, আসবাবপত্রের পরিবহন খরচ না, পণ্যের মান যাচাই খরচ। পণ্যের মান যাচাই খরচ, তাই না? ভাই নতুন পণ্যের গবেষণা ও নিরীক্ষা ব্যয় এই জিনিসটা একটু ডিফারেন্ট নামে আসতে পারে, ওইটা তোমাকে একটু দেখতে হবে, একটু বুঝতে হবে। সুরমা কেমিক্যালস মশক বা মশা নিধনের জন্য কার্যকরী কেমিক্যাল আবিষ্কারের জন্য গবেষণা বাবদ 5 লক্ষ টাকা ব্যয় করে। এটা তাদের কোন ধরনের ব্যয়? নিঃসন্দেহে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কিছুক্ষণ আগে বললাম নতুন পণ্যের গবেষণা ও নিরীক্ষা ব্যয়, এটা আমার জন্য কি? একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, ব্যবসায়ের জন্য নতুন পণ্যের গবেষণা ব্যয়, এটাও কোনো কিছু আর বলার অপেক্ষা রাখে না, এটাও কি আমার জন্য বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। চলে যাব প্রশ্ন নাম্বার 56তে। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নিচের কোনটি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নিচের কোনটি? নিচের কোনটি? সেবা বিনিময় কমিশন, তারপরে হচ্ছে কি আমাদের এখানে শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ, তারপরে সাজসজ্জার খরচ, তারপরে হচ্ছে আমাদের চলতি ব্যয়। চলতি ব্যয়, আমার প্রতিষ্ঠানটা শুরু করার জন্য ইনিশিয়ালি কিছু খরচ করতে হয়, চলতি ব্যয়। এটাকে আমরা আবার আরেকটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে প্রাথমিক খরচ। সেটা হচ্ছে কি? প্রাথমিক খরচ। আচ্ছা, এরপরে কি বলা আছে দেখো, 57তে বলা আছে বিজ্ঞাপন খরচ 5 বছরের এককালীন পরিশোধ করা হলে এর মধ্যে দেখো বিজ্ঞাপন খরচ আমি দিছি কয় বছরের জন্য? ফর 5 ইয়ার্স, তাই না? তাহলে 5 বছরের জন্য আমি যদি বিজ্ঞাপন খরচ দেই, তাহলে 1 বছরের টাকা মুনাফা জাতীয় ব্যয়, তাই না? এই 1 বছরের টাকা মুনাফা জাতীয় ব্যয়, আর বাকি 4 বছরের টাকা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, তাই না? তাইলে মুনাফা জাতীয় ব্যয় আর বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় 1 এবং 3, সরি 2 এবং 3, 2 ও 3 কোন জায়গায় আছে? 2 ও 3 আছে হচ্ছে গ নাম্বার। তাহলে আমাদের 57 উত্তর হচ্ছে গ। চলে যাই প্রশ্ন নাম্বার 58। কি বলা আছে? ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয় কোন ধরনের ব্যয়? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়।
কোন ব্যবসায়ীকে অস্থায়ীভাবে মূলধন জাতীয় ব্যয়কে ব্যয়ের ন্যায় লিপিবদ্ধ করা হয়। আচ্ছা, কোন ব্যয়কে অস্থায়ীভাবে মূলধন জাতীয় ব্যয়ের মতো করে আসলে বিবেচনা করা হয়, সেটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। দেখো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের ক্যারেক্টারটা এরকম, ওর চরিত্রটাই এইরকম আর কি, মানে ও এক জায়গায় টিকতে পারে না। ওর কিছু বৈশিষ্ট্য আছে যেটাতে মনে হয় মুনাফা জাতীয়, আবার ওর কিছু বৈশিষ্ট্য আছে যেটাতে মনে হয় মূলধন জাতীয়। এই জন্য আমরা কি করি, ওরে মূলধন জাতীয় হিসাবে ধরেই আসলে আমরা বিবেচনা করে ফেলি, বা আমাদের অঙ্ক বা ক্যালকুলেশন যা থাকে ওইটা আমরা করে ফেলি আর কি। আচ্ছা, এরপরে আমরা চলে যাব, এরপরে আমাদের 60 নম্বর প্রশ্ন, তাই না? আচ্ছা, প্রশ্ন নাম্বার 60। ওকে, 60 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। বলা আছে তানিশা ফার্মাসিউটিক্যাল ক্যান্সারের টিকা আবিষ্কারের জন্য গবেষণা বাবদ 1 লক্ষ টাকা, এটা কোন ধরনের ব্যয়? এটা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আবার দেখো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, ভাইয়া বুঝতে তো পারতেছো যে এই টাইপে কোনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এইটাই কিন্তু কি তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই টাইপের ক্ষেত্রে আর কি। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হলো প্রতিষ্ঠানের স্থানান্তর ব্যয়, নতুন পণ্যের গবেষণা ব্যয়। 1 এবং 3, 1 ও 3 কই আছে? খ নাম্বার। তাহলে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের খ। এরপরে চলে যাব প্রশ্ন নাম্বার 62। 62তে কি বলা আছে? বলা আছে হচ্ছে মুনাফার প্রকৃতি ও মুনাফা প্রকৃতির বিশিষ্ট হওয়া সত্ত্বেও মুনাফা জাতীয় ব্যয়ের ন্যায় স্বল্পমেয়াদী সুবিধা না পেয়ে দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করে, এগুলোকে কি বলা হয়? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এক হিসাবকালের মধ্যে, দ্বারা একটু উঠে নেই, হ্যাঁ কি বলছে দেখি আমরা। বলা আছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবকাল 1 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে না, হয় না। চলতি হিসাবকালের অংশটুকু মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়। এরপরে হচ্ছে কি আমাদের কি বলা আছে দেখো, এরপর বলা আছে হচ্ছে অবশিষ্ট অংশ সাময়িকভাবে মূলধন জাতীয় হিসাবে লিপিবদ্ধ করা হয়। উত্তর হচ্ছে 2 ও 3। 2 ও 3 কই আছে? গ নাম্বার। তাহলে এটাই হচ্ছে কি আমাদের উত্তর, তাই না? তাহলে খেয়াল করে দেখো, আমরা কিন্তু দেখতে দেখতে এই চতুর্থ অধ্যায়ে 4টা টাইপের প্রশ্নই আলোচনা করে ফেলেছি। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে টাইপ 5 সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশ কিছু গাণিতিক সমস্যা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ওই পর্বটা তোমরা সবাই দেখবা, বিশেষ করে সিরিয়াল মেনটেন করে যদি প্রশ্নের ক্লাসগুলো করতে পারো তাহলে তোমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার এই পর্বের ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।